সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে সবাইকে। আবার চলে আসলাম আপনাদের সামনে বাংলাদেশের সম্পদ সমূহ 2 এই অংশটা নিয়ে। তো আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু জানাবেন সবাই। আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু জানাবেন।
ইয়াসির আরাফাত, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শোনা যায়, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, রওশন রাজ আর জে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাহলে ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, ক্লাস শুরু করে দিই। देखा तो ऐसा लगा जैसे আচ্ছা, গতদিন সুন্দরবন পড়ানো হয়েছিল বলেন তো? হ্যাঁ, মাহিদুল ইসলাম পিনু, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাদত রাকিব, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, গতদিন কোথায় শেষ করেছিলাম একটু বলেন তো, আমি ভুলে গেছি। হ্যাঁ, আঞ্জুমান আর আখি, বাবা সিরাতুল জান্নাত আতিয়া, ওয়ালাইকুম আসসালাম। আঞ্জুমান আর আখি, ওয়ালাইকুম আসসালাম। দিনা খাতুন, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, আচ্ছা, সুন্দরবন মেবি পড়ানো হয়নি, সুন্দরবন থেকে আমরা শুরু করব, ঠিক আছে? সুন্দরবন, ওকে, সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবন মেবি পড়াইছিলাম মনে হয়, না পড়াইনি। আচ্ছা, যাই হোক, সুন্দরবন দিয়ে শুরু করি আজকের ক্লাস। সুন্দরবন, বাংলাদেশের জাতীয় বনের নাম হচ্ছে সুন্দরবন। বাংলাদেশের জাতীয় বনের নাম হচ্ছে সুন্দরবন, ঠিক আছে? বাংলাদেশের জাতীয় বনের নাম কি? সুন্দরবন। বাংলাদেশের জাতীয় বনের নাম হচ্ছে এই সুন্দরবন। একক হিসাবে বাংলাদেশের বৃহত্তম বনের নাম হচ্ছে সুন্দরবন। একক হিসাবে বাংলাদেশের বৃহত্তম বনের নাম, বৃহত্তম, দেখেন, একক হিসেবে বাংলাদেশের বৃহত্তম বন হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের আরেক নাম হচ্ছে বাদাবন। সুন্দরবনের আরেক নাম কি? বাদাবন। এরপর দেখেন, সুন্দরবনের যে মোট আয়তন, তার মানে প্রায় 10,000, 10,000, হ্যাঁ, 10,000 বর্গ কিলোমিটার সুন্দরবনের আয়তন। এই 10,000-এর মধ্যে প্রায় 6,450 পড়েছে বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, ম্যানগ্রোভ কি বলা হয়? নোনা পানি বা কাদার মধ্যে জেগে থাকা খুঁটির মতো এক ধরনের শ্বাস গ্রহণকারী শিকড় বিশিষ্ট গাছকে ম্যানগ্রোভ বলে, ঠিক আছে? আরে না, ওই যে বন্টন এগুলো পড়াইছি গতদিন। এরপরে দেখেন, বলা হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম বনভূমি সুন্দরবন। সুন্দরবনের 62% বাংলাদেশে আর 38% হচ্ছে ভারতে পড়েছে। হ্যাঁ, সুন্দরবনের 62% বাংলাদেশে, 38% ভারতে পড়েছে। দেখেন, বলা হচ্ছে কি, এই যে সুন্দরবন,
দেখেন, এই সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক যে সংস্থা, ওইটার নাম হচ্ছে ইউনেস্কো। এই ইউনেস্কো 6 ডিসেম্বর 1997 সালে এই সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করে 798তম হিসাবে। ঠিক আছে, 798তম হিসাবে। এই সুন্দরবন 5টি জেলায় অবস্থিত, খুবই গুরুত্বপূর্ণ। সুন্দরবন হচ্ছে 5টি জেলায় অবস্থিত। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে খুলনা, একটা সাতক্ষীরা, একটা বাগেরহাট, একটা পটুয়াখালী, আর একটা হচ্ছে বরগুনা। প্রশ্ন আসে এখান থেকে মাঝে মাঝেই, নিচের কোন জেলাটিতে সুন্দরবনের অবস্থান বা কোন জেলায় সুন্দরবনের অবস্থান নেই। তাহলে সুন্দরবন কয়টি জেলায় রয়েছে? 5টি জেলায়। একটা হচ্ছে খুলনা, ঠিক আছে, একটা হচ্ছে সাতক্ষীরা, ঠিক আছে, একটা হচ্ছে বাগেরহাট, আর একটা হচ্ছে বরগুনা। তাহলে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, তারপর হচ্ছে পটুয়াখালী, তারপর হচ্ছে কি বরগুনা। ঠিক আছে, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, এই 5টি জেলা নিয়ে কিন্তু হচ্ছে সুন্দরবন গঠিত। ঠিক আছে। আচ্ছা, সুন্দরী গাছের নাম অনুসারে সুন্দরবনের নাম করা হয়েছে সুন্দরবন। এই সুন্দরী গাছের দৈর্ঘ্য হচ্ছে 40 থেকে 60 ফুট। 40 থেকে, আচ্ছা, এরপর দেখেন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন বা টাইডাল বা স্রোতজ বনভূমির নাম হচ্ছে সুন্দরবন। ঠিক আছে, আর অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে যে বাঘ গণনা করা হয়, ওই বাঘ গণনা করার পদ্ধতিকে বলা হয় কি? সুন্দরবনে বাঘ গণনা করার পদ্ধতিকে বলা হয় বর্তমানে ক্যামেরা ট্র্যাকিং পদ্ধতি। আগে ছিল পাগমার্ক, ঠিক আছে, আগে ছিল পাগমার্ক, বর্তমানে বলা হচ্ছে কি? বর্তমানে ক্যামেরা ট্র্যাকিং পদ্ধতি। অর্থাৎ আগে পায়ের ছাপ দেখে বাঘ গণনা করা হতো, এখন ক্যামেরা ট্র্যাকিং এর মাধ্যমে কিন্তু হচ্ছে সুন্দরবনের বাঘ গণনা করা হয়। এরপর সুন্দরবন দিবস, ওই যে বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, যেটা আপনারা প্রতিনিয়ত পালন করেন, করে আসছেন, ভবিষ্যতেও করবেন ইনশাল্লাহ। এটা তো ভুলার কারো কথা না, এটা তো কারো ভুলার কথা না। ঠিক আছে, বোঝা গেছে এটা? আচ্ছা, এরপর দেখেন, সুন্দরবনের মধ্যে দিয়ে অসংখ্য নদী প্রবাহিত গেল। প্রধান 2টা নদী, একটা হচ্ছে হাড়িয়াভাঙ্গা নদী, যেটা সাতক্ষীরায় অবস্থিত, আর একটা হচ্ছে রায়মঙ্গল। ওই হাড়িয়াভাঙ্গা নদী দ্বারা তো ভারত এবং বাংলাদেশকে পৃথক করা হয়েছে। ভারত বাংলাদেশকে পৃথক করেছে কোন নদী? হাড়িয়াভাঙ্গা নদী। ঠিক আছে, এছাড়াও 440টি উপনদী, শাখা নদী, খাল আছে। এই সুন্দরবনের বিভিন্ন অভয়ারণ্য রয়েছে। তার মধ্যে দেখেন বলা হচ্ছে কটকা, কটকা, কটিখালি, সুপ্তি, নীলকমল, যেখানে সবাই যায়। তারপর হচ্ছে দেবাকি, নৌজেক, পুষ্টিখালী, এই যে মান্দরবাড়িয়া ইত্যাদি। ঠিক আছে, বোঝা গেছে? আরে মনে কষ্ট কি, পালন করবেন। নিজের গার্লফ্রেন্ডের না পারলে অন্যের গার্লফ্রেন্ডে জানাবেন যে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ভালোবাসা তো ভালোবাসা, সেটা নিজের গার্লফ্রেন্ড হোক আর অন্যের গার্লফ্রেন্ড হোক, দিয়ে দিবেন। জুতা বৃষ্টি শুরু হবে, বাহ, সুন্দর ডায়লগ। এরপর, এরপর লা 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 লা। লা 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 লা।
ওকে, দেখেন এরপরে বাংলাদেশের হচ্ছে এক নজর ইকো পার্ক সমূহ, হ্যাঁ, বাংলাদেশের এক নজর ইকো পার্ক সীতাকুণ্ড ইকো পার্ক, এটা চট্টগ্রাম, বোঝাই যাচ্ছে সীতাকুণ্ড একটা পাহাড় আছে না, যেখানে গরম পানি ঝর্ণা অবস্থিত। এরপর মাধবকুণ্ড ইকো পার্ক, এটা মৌলভীবাজারে অবস্থিত। মোরাইছড়া ইকো পার্ক, এটাও মৌলভীবাজার। মধুটিলা ইকো পার্ক, এটা সিলেট। ঠিক আছে। এরপর আচ্ছা, এরপরে দেখেন বলা হচ্ছে ধানসিঁড়ি ইকো পার্ক, এটা ললিতাবাড়ি শেরপুর। এরপরে কুয়াকাটা ইকো পার্ক, কুয়াকাটা অবশ্যই পটুয়াখালী, বাংলাদেশের হচ্ছে দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটা সমুদ্র সৈকত, যার আয়তন হচ্ছে 18 কিলোমিটার, যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত দুইটাই দেখা যায়, তাই না? আচ্ছা, এরপরে দেখেন, এরপরে বলা হচ্ছে কি, এরপরে বলা হচ্ছে মধুপুর ইকো পার্ক, বোঝা যাচ্ছে টাঙ্গাইল, ওই যে মধুপুর, মধুপুর উদ্যান আছে না, জাতীয় উদ্যান, টাঙ্গাইল। আবার ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুর। তারপরে মধুপুর জাতীয় উদ্যান, এটাও টাঙ্গাইল ময়মনসিংহ। রামসাগর জাতীয় উদ্যান, ওই যে রামসাগর দিঘি আছে না দিনাজপুরে, ওই দিনাজপুরের জাতীয় উদ্যান এখানে অবস্থিত। হিমছড়ি, এটা তো কক্সবাজার, বোঝাই যাচ্ছে আপনাদের হানিমুনের স্থান। ওই যে হিমছড়িতে কি আছে, বাংলাদেশের শীতল পানির ঝর্ণা আছে না, শীতল পানির ঝর্ণা। আচ্ছা, এরপর কাপ্তাই জাতীয় উদ্যান, এটা পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি। ঠিক আছে, পার্বত্য চট্টগ্রাম কোথায়? রাঙামাটিতে অবস্থিত, পার্বত্য চট্টগ্রাম রাঙামাটিতে অবস্থিত। ঠিক আছে। এরপর এরপর দেখেন, এরপর বাংলাদেশের প্রাণীর সম্পদ, হ্যাঁ, বাংলাদেশের প্রাণীর সম্পদ। দেখেন বলা হচ্ছে বাংলাদেশের গবাদি পশুদের প্রথম ভ্রূণ বদল করা হয় কত সালে? প্রাণীর সম্পদ, বাংলাদেশের গবাদি পশুদের প্রথম ভ্রূণ বদল করা হয় 5 মে 1995 সালে। নিচেরটা মোস্ট ইম্পর্টেন্ট, যে বাংলাদেশের কেন্দ্রীয় গৃহ প্রজনন খামার সাভার, ঢাকা। ঠিক আছে, সাভার, ঢাকা, সাভার, ঢাকা। ঠিক আছে। না, মধুটিলা তো আপনার সিলেটে না, সিলেটে। এরপর এরপর দেখেন বলা হচ্ছে বাংলাদেশের হচ্ছে বাংলাদেশের প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার সাভারে অবস্থিত, যেখানে কেন্দ্রীয় গো প্রজনন খামার রয়েছে। এরপর দেখেন বাংলাদেশের গোচারণের বাথান রয়েছে পাবনা এবং সিরাজগঞ্জে। এই পাবনা সিরাজগঞ্জে কি রয়েছে? গোচারণের বাথান মানে চারণ ভূমি, বাথান মানে এই যে বাথান আছে না, এই বাথান মানে কিন্তু চারণ ভূমি বা মুক্ত ভূমি, এটা রয়েছে পাবনা সিরাজগঞ্জ জেলায়। এরপর গবাদি পশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে লর্ড লিল লিথগো প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন। আর বনরুই, এটা এক ধরনের বিড়াল, বনরুই হচ্ছে এক ধরনের বিড়াল, বনরুই কি এক ধরনের বিড়াল। ঠিক আছে। এরপরে দেখেন বলা হচ্ছে, এরপরে দেখেন বলা হচ্ছে কি, এই যে দেশের একমাত্র কুমির প্রজনন খামার কোথায় অবস্থিত, বা কুমির প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? কুমির প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে ময়মনসিংহ জেলায় অবস্থিত। এরপর দেখেন এখানে বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বার্কিং ডার পাওয়া যায়। বাংলাদেশে 3 ধরনের হরিণ পাওয়া যায়, হ্যাঁ, বাংলাদেশে 3 ধরনের হরিণ পাওয়া যায়, মায়া হরিণ, চিত্রা হরিণ, এই যে বার্কিং ডার এখানে একটা আছে, হ্যাঁ, 3 ধরনের হরিণ পাওয়া যায়। ঠিক আছে। এরপর দেখেন বলা হচ্ছে বাংলাদেশের মহিষ প্রজনন কেন্দ্র আছে কোথায়? বাগেরহাটে, বাংলাদেশের মহিষ প্রজনন কেন্দ্র আছে কোথায়? বাগেরহাটে। এরপর ছাগল উন্নয়ন ও পাঁঠা 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 পালন কেন্দ্র কোথায়? শরীয়তপুরে। ঠিক আছে, যেটা নিয়ে ট্রল করেন না বেশি করে, এটা আবার শরীয়তপুরে আছে। তাহলে একমাত্র কুমির প্রজনন কেন্দ্র কোথায়? ময়মনসিংহে অবস্থিত। কুমির প্রজনন কেন্দ্র কোথায়? ময়মনসিংহ। আর মহিষ প্রজনন কেন্দ্র কোথায়? বাগেরহাট। আর ছাগল উন্নয়ন ও পাঠা পালন কেন্দ্র শরীয়তপুর। ব্ল্যাক বেঙ্গল কি কালো জাতের ছাগল, হয়েছে আমাদের দেশীয় জাতের যে ছাগলগুলো পাওয়া যায় না, ছোট ছোট ছাগলগুলো যে বছরে 2বার করে বাচ্চা দেয়, ওই ছাগলগুলোকে বলা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল বলা হয়। ঠিক আছে, ওই ছাগলগুলোকে কি বলা হয়? ব্ল্যাক বেঙ্গল বলা হয়। আর বাংলাদেশ গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট সাভার, ঢাকা। আর ফ্রিজিয়ান জাতের গাভী সবচেয়ে বেশি হচ্ছে দুধ প্রদান করে থাকে বা দুগ্ধ প্রদান করে থাকে। ঠিক আছে, বোঝা গেছে? 1 মিনিট ওয়েট করেন।
বোঝা গেছে এই পর্যন্ত? আজকে ক্লাসে উপস্থিতি কম কেন? এটা রেসপন্স করেন, দেখেন এই পর্যন্ত হয়েছে কিনা। ও, শীতে সবাই ঘুমায় গেছে। তাহলে আর আপনারা জেগে থেকে কি না, আপনারাও ঘুমান। আমি কানার মতো বক বক করে চলে যাই। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাই, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ মশিউর, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখেন, দেখেন বলা হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান জলজ সম্পদ হচ্ছে পানীয় মাছ। আর মাছ হচ্ছে প্রাণীজ আমিষ জাতীয় খাদ্য। বাংলাদেশের সবচেয়ে বেশি আমিষের যোগান আসে হচ্ছে মাছ থেকে। এরপর বাংলাদেশের মৎস্যায়নে কত সেন্টিমিটারের রুই জাতীয় মাছ ধরা নিষেধ? কত সেন্টিমিটারের রুই জাতীয় মাছ ধরা নিষেধ? কত সেন্টিমিটার রুই জাতীয় মাছের পোনা ধরা নিষেধ? এটা বলা হচ্ছে 23 সেন্টিমিটার। ঠিক ইলিশও তাই। ইলিশ এখানে 23 করে নেন, হ্যাঁ। ইলিশ এখানে 25 আছে না, এখানে 23 করে নেন। অর্থাৎ বাংলাদেশ মৎস্য আইনে 23 সেন্টিমিটারের কম জাতীয় রুই এবং ইলিশ জাতীয় পোনা ধরা হচ্ছে নিষেধ। ঠিক আছে। এরপর বাংলাদেশে আনা হয় সর্বপ্রথম বিদেশি মাছ, সেটা হচ্ছে তেলাপিয়া। এই তেলাপিয়া মাছ থাইল্যান্ড থেকে আনা হয় 1954 সালে। ওই যে মুখে ডিম নিয়ে বাচ্চা ফোটায় যে মাছ, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। কোন মাছ? তেলাপিয়া মাছ। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন বলা হচ্ছে কি, বাংলাদেশের সর্বাধিক আরোহণকৃত মাছের নাম হচ্ছে ইলিশ মাছ, হ্যাঁ। আর একটি আদর্শ পুকুরের গভীরতা হওয়া উচিত হচ্ছে 5 থেকে 7 ফুট। অর্থাৎ 5 থেকে 7 ফুট একটা আদর্শ পুকুরের হচ্ছে গভীরতা প্রয়োজন। এরপরে বাংলাদেশের স্বাদু পানিতে মাছের প্রজাতির সংখ্যা প্রায় 270টি। আর মৎস্য রপ্তানিতে কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থান কিন্তু পঞ্চম, ভেরি ইম্পর্টেন্ট। মৎস্য রপ্তানিতে বাংলাদেশের বর্তমান অবস্থান কত? পঞ্চম। মৎস্য রপ্তানিতে বাংলাদেশের অবস্থান। এরপর বাংলাদেশের প্রথম আর্সেনিক ধরা পড়ে 1993 সালে। কত সালে? 1993 সালে। এরপর বাংলাদেশের আহ প্রথম আর্সেনিক ধরা পড়ে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ঠিক আছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ধরা পড়ে। এরপর দেখেন পরের 2-3টা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের 2-3টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, পরের 2-3টা প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কি কি বলছি দেখেন।
দেখেন, বলা হচ্ছে কি যে বাংলাদেশে প্রাপ্ত আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে, প্রাপ্ত আর্সেনিকের মাত্রা 1.01 মিলিগ্রাম বা লিটার। আর্সেনিক নির্মূলকরণে বাংলাদেশে সাহায্য করেছে যে সংস্থা, সেটা হচ্ছে বিশ্ব ব্যাংক, WB, ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে। হোয়াইট গোল্ড কি? হোয়াইট গোল্ড হচ্ছে, হোয়াইট গোল্ড হচ্ছে চিংড়ি। হোয়াইট গোল্ড হচ্ছে বাংলাদেশের চিংড়ি সম্পদ। এই চিংড়ি সম্পদকে হোয়াইট গোল্ড বা সাদা সোনা বলা হয়। ঠিক আছে। এরপর দেখেন বলা হচ্ছে বাংলাদেশের চিংড়ি গবেষণা কেন্দ্র হচ্ছে বাগেরহাটে অবস্থিত। আর পিরানহা এক ধরনের মাছ, যেটাকে আমরা রাক্ষসে মাছ বলি। যেমন বিদেশি মাগুর আছে না, বিদেশি মাগুর। তারপর ওই যে একটা রূপচাঁদা বলে আমাদের খাওয়াই, বিশাল বড় বড় মোটা মাছ, মানুষের মতো দাঁত, ওইগুলো মাছ, হাঙ্গর মাছ। ঠিক আছে। তারপর এখন ওই যে বর্তমানে আমরা বলি না হেলিকপ্টার মাছ, বুড়িগঙ্গা নদীতে পাওয়া যাচ্ছে, কালো কালো, মানে সাইজ দেখতে। ঠিক আছে। ওই মাছগুলো কিন্তু হচ্ছে রাক্ষসে মাছ কিন্তু, হ্যাঁ, যেগুলোকে পিরানহা বলা হয়। কি বলা হয়? পিরানহা বলা হয়। আর বাংলাদেশের পানি সম্পদের সবচেয়ে বেশি চাহিদা কৃষি ক্ষেত্রে, কারণ হচ্ছে বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, যার কারণে ওই কৃষি খাতে হচ্ছে পানি চাহিদা সবচেয়ে বেশি। আর বাংলাদেশের পানীয় জলের জন্য অধিকাংশ মানুষ নির্ভর করে নলকূপের পানির উপর। আর বাংলাদেশের সবচেয়ে সুন্দর পানি হচ্ছে বুড়িগঙ্গা নদীর পানি, মানে অত্যধিক সুন্দর। ঠিক আছে। অত্যধিক সুন্দর না, এই যে অত্যধিক সুন্দর বুড়িগঙ্গা নদীর পানি। এরপর দেখেন বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার হচ্ছে ঢাকার সায়দাবাদে অবস্থিত। আর বাংলাদেশ মেরিন, এই যে মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রামে অবস্থিত। আর বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে ময়মনসিংহে অবস্থিত। কোথায় অবস্থিত? ময়মনসিংহে অবস্থিত। হালিমা শিমু, এত পরে কেন ভাই? আচ্ছা, এটা দুইটা তথ্য আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 0.0 0.01 বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে। আর বাংলাদেশে যেটা পাওয়া গেছে 1.01। আর বাংলাদেশে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 0.05। ঠিক আছে। 0.05। বোঝা গেছে এই পর্যন্ত? ওকে, 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 ওকে। এরপর দেখেন কিছু মৎস্য গবেষণা ইনস্টিটিউট এখানে রয়েছে। মৎস্য গবেষণা ইনস্টিটিউট আছে এখানে, দেখেন। আচ্ছা, কোথায় কোথায় কি আছে দেখেন। বলা হচ্ছে বাংলাদেশ যে কয়টা দাগ দিচ্ছি এই কয়টা আপনারা পড়েন। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ। আর স্বাদু পানির মাছ গবেষণা কেন্দ্র ময়মনসিংহ। চিংড়ি গবেষণা, স্টার দেন, এটা হচ্ছে বাগেরহাট। ঠিক আছে। এরপর হচ্ছে, এরপর হচ্ছে এই নদীর মাছ গবেষণা কেন্দ্র, এটা হচ্ছে গাজীপুর। ঠিক আছে। এই দুইটা পড়েন, এখান থেকে আসবে, এর বাইরে দরকার হয় না। ঠিক আছে। এর বাইরে দরকার হয় না। ঠিক আছে।
আচ্ছা, দেখেন বাংলাদেশের খনিজ সম্পদে চলে যাব, খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু হচ্ছে এড়িয়ে চলার কোনো ওয়ে নাই। খনিজ সম্পদ খুবই গুরুত্বপূর্ণ, এটা এড়িয়ে চলার কোনো ওয়ে নাই। এটা থেকে প্রশ্ন আসবে 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 আসবে। বাংলাদেশের খনিজ সম্পদ, হ্যাঁ, বাংলাদেশের খনিজ সম্পদ ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের খনিজ সম্পদকে স্টার দেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক, এইখান থেকে প্রশ্ন আসবে। দেখেন বাংলাদেশকে নীরব খনির দেশ বলা হয়, বাংলাদেশের কিন্তু অসংখ্য খনিজ সম্পদ আছে, ঠিক আছে, অভাবনীয় খনিজ সম্পদ আছে, কিন্তু উত্তোলন করার জন্য বাংলাদেশের সেরকম কোনো সোর্স নাই। তো এইখানে দেখেন বলা হচ্ছে বাংলাদেশের যেগুলো খনিজ সম্পদ রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রধান হচ্ছে কি? প্রাকৃতিক গ্যাস। প্রধান হচ্ছে কি? প্রাকৃতিক গ্যাস। বলা হয় বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে। বাংলাদেশের সর্বপ্রথম প্রাকৃতিক এই গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে সিলেটের হরিপুরে। তাহলে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয় হচ্ছে 1955 সালে সিলেটের হরিপুরে। এরপর গ্যাস উত্তোলন শুরু হয় 57 সালে, আর বাজারজাতকরণ শুরু হয় হচ্ছে 1960 সালে। বাজারজাতকরণ শুরু হয় কত সালে? 1960 সালে। তাহলে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস, এটা আবিষ্কৃত হয় হচ্ছে 1955 সালে। বোঝা গেছে এই পর্যন্ত? ওকে, এরপর দেখেন বলা হচ্ছে এরপর বাংলাদেশে বর্তমান গ্যাস ক্ষেত্র কয়টি? বর্তমানে গ্যাস ক্ষেত্র হচ্ছে 30টি। আচ্ছা, সরকারি তথ্য মতে বর্তমানে বাংলাদেশের হচ্ছে গ্যাস ক্ষেত্র কয়টি? 30টি। সর্বশেষ যে গ্যাস ক্ষেত্র, সর্বশেষ গ্যাস ক্ষেত্র হচ্ছে মাদারগঞ্জ গ্যাস ক্ষেত্র। মাদারগঞ্জ, এটা জামালপুরে অবস্থিত, ঠিক আছে। এখন পরীক্ষায় যদি আপনাদের প্রশ্ন আসে যদি 30 না থাকে, তাহলে অ্যান্সার করবেন হচ্ছে 29। এই 29তম গ্যাস ক্ষেত্র হচ্ছে বাংলাদেশের, 29তম গ্যাস ক্ষেত্র হচ্ছে ইলিশা এক। ইলিশা এক, এটা ভোলা জেলায় অবস্থিত, হ্যাঁ, এটা হচ্ছে ভোলাতে অবস্থিত। বাংলাদেশের 29তম গ্যাস ক্ষেত্র হচ্ছে কি? ইলিশা এক, এটা ভোলা জেলায় অবস্থিত। আর বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র তিতাস গ্যাস ক্ষেত্র। এই সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় তিতাস গ্যাস ক্ষেত্র থেকে। আর বাংলাদেশের ব্যবহৃত শক্তি সম্পদের প্রধান উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস, হ্যাঁ। আর সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয় আমাদের হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। তাহলে দেখেন বলা হচ্ছে সর্বশেষ গ্যাস ক্ষেত্র কি এক বইয়ে? হ্যাঁ, ইলিশা ওয়ান ভোলা দেওয়া, আচ্ছা হ্যাঁ। বর্তমান গ্যাস ক্ষেত্র কিন্তু হচ্ছে 30টা, হ্যাঁ, বর্তমান গ্যাস ক্ষেত্র 30টা। সর্বশেষ ওই মাদারগঞ্জ গ্যাস ক্ষেত্র জামালপুর, কিন্তু 29তম গ্যাস ক্ষেত্র হচ্ছে ইলিশা ওয়ান। 29তম গ্যাস ক্ষেত্র হচ্ছে ইলিশা ওয়ান। আঞ্জমা নাকি বুঝছেন এবারে?
ওকে, নিচের লাইনটা আবার খুবই গুরুত্বপূর্ণ। দেখেন বাংলাদেশের সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কয়টি, বা সমুদ্র উপকূলীয় গ্যাস ক্ষেত্র কয়টি? দুইটি। বাংলাদেশের সমুদ্র উপকূলীয় গ্যাস ক্ষেত্র দুইটি, একটা হচ্ছে সাঙ্গু আর একটা হচ্ছে কুতুবদিয়া। বাংলাদেশের প্রথম যে সামুদ্রিক গ্যাস ক্ষেত্র সেটার নাম হচ্ছে সাঙ্গু, ঠিক আছে? এই সাঙ্গু গ্যাস ক্ষেত্র 16 নম্বর ব্লকে পড়েছে। আচ্ছা, এরপর দেখেন ঢাকা শহরে গ্যাস সরবরাহ করা হয় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্র হতে। আর এই প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। গতদিন আপনাদের পড়াইছিলাম যে ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হচ্ছে মিথেন গ্যাস। আবার এখানে পড়ালাম প্রাকৃতিক গ্যাসের মুখ্য উপাদান বা প্রধান উপাদান হচ্ছে মিথেন, ঠিক আছে? এরপর হরিপুর সিলেটের ওই গ্যাস ক্ষেত্রে তেল আবিষ্কার হয় 1986 সালে। তেল আবিষ্কার হয় কত সালে? 1986 সালে, ঠিক আছে? তাহলে বাংলাদেশের সামুদ্রিক গ্যাস ক্ষেত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাঙ্গু আর একটা হচ্ছে কুতুবদিয়া, ঠিক আছে? সাঙ্গু আর একটা কি? কুতুবদিয়া। আর প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি বা মুখ্য উপাদান কি? মিথেন গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে কি? মিথেন গ্যাস। এরপরে দেখেন বলা হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত। তিতাস গ্যাস ক্ষেত্র কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। আর ওই যে কামতা গ্যাস ক্ষেত্র এটা গাজীপুর, বাখরাবাদ এটা কুমিল্লা, বিয়ানীবাজার সিলেট, বিবিয়ানা গ্যাস ক্ষেত্র সিলেট, সেমুতাং এটা খাগড়াছড়ি, শালদা নদী গ্যাস ক্ষেত্র এটা ব্রাহ্মণবাড়িয়া, মাগুরছড়া গ্যাস ক্ষেত্র হচ্ছে প্রথম অগ্নিকাণ্ড হয় 1997 সালে। এরপর এই মাগুরছড়া গ্যাস কেন্দ্র হচ্ছে কমলগঞ্জ মৌলভীবাজার, ঠিক আছে? মাগুরছড়া গ্যাস কেন্দ্র কোথায় অবস্থিত? কমলগঞ্জ মৌলভীবাজার, হ্যাঁ। এরপর দেখেন আবার বলা হচ্ছে কি যে নাইকো গ্যাস কোম্পানি কোন দেশের? নাইকো, নাইকো গ্যাস ক্ষেত্র কিন্তু হচ্ছে বা গ্যাস কোম্পানি হচ্ছে কানাডা। আর বাংলাদেশে প্রথম গ্যাস পাওয়া যায় সিলেটের হরিপুরে ওই যে 1955 সালে। আর বাপেক্স, BAPEX, বাপেক্স প্রতিষ্ঠা হয় কত সালে? 1983 সালে। বাপেক্সটা কি? বলা হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন, অর্থাৎ বাংলাদেশ তেল গ্যাস অনুসন্ধানকারী যে কোম্পানি, ওইটার নাম হচ্ছে বাজার সংস্থা, ওইটার নাম হচ্ছে বাপেক্স, BAPEX, বাপেক্স, হ্যাঁ। এই বাপেক্স প্রতিষ্ঠা হয় কত সালে? 1983 সালে। বোঝা গেছে এই পর্যন্ত? এই পর্যন্ত বোঝা গেছে? দেখেন এই পর্যন্ত বোঝা গেছে কিনা দেখেন। এই স্লাইড দিয়ে ক্লাস নেওয়া হবে না। স্লাইড দিয়ে ক্লাস নিলে পোলাপানের মনোযোগ থাকে না, একদমই থাকে না। ওকে, এরপরে দেখেন আমাদের আছে খনিজ তেল। এরপরে কি আছে? খনিজ তেল। বলা হয় বাংলাদেশে খনিজ তেল আবিষ্কৃত হয় 22 ডিসেম্বর 1986 সালে সিলেটের হরিপুরে। অর্থাৎ যে সিলেটের হরিপুরে যেখানে 1955 সালে গ্যাস পাওয়া যায়, ওই কূপে আবার 1986 সালে হচ্ছে এই খনিজ তেল পাওয়া যায়। দেশের প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তেল উত্তোলন শুরু হয় 87 সালে। আর দেশের একমাত্র তেল শোধনাগার হচ্ছে ইস্টার্ন রিফাইনারি কোম্পানি লিমিটেড, চট্টগ্রামের। হ্যাঁ, জুমে ক্লাসটা আছে কি জানো রিনা, বুঝলাম না আমি, ঠিক আছে? এই ক্লাসটা নিচ্ছি তো, ক্লাসটা হচ্ছে ওই লেখানোর থেকে এটা স্লাইড দিয়ে দিলাম, এটা শেষ করে দিব, তাই অন্য কোনো কারণ না। আর অনেক তথ্য আছে তো, লেখাইতে দিলে 3টা 4টা ক্লাস নেবে, কিন্তু পড়া হচ্ছে অল্প, যার কারণে আমি বললাম যে এটা হচ্ছে ওই স্লাইড দিয়ে নিই, হ্যাঁ, PDF দিয়ে নিই, ঠিক আছে? নেক্সট টাইম থেকে PDF দিব, মানে ওই স্লাইড দিয়ে ক্লাস নিব না, লিখেই ক্লাস নিব না, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? এই ক্লাসটা হয়ে যাক, খনিজ সম্পদের ক্লাসটা হয়ে যাক, ঠিক আছে?
আচ্ছা আমি বলবো নি, জুমে ক্লাসের কথা বলবো নি ভাই, ঠিক আছে। ওকে। এরপর এরপর দেখেন কয়লা। এরপর আছে হচ্ছে কি, কয়লা। হ্যাঁ, কয়লা। কোথায় কোথায় কয়লা পাওয়া যায়? দেখেন বাংলাদেশের কয়লা পাওয়া যায় দিনাজপুরের বড় পুকুরিয়া, দিঘিপাড়ার ফুলবাড়ি, দিঘিপাড়ায় ফুলবাড়ি, তারপর জয়পুরহাটের জামালগঞ্জে, সিলেটের লালখাট, টেকেরহাট, ফরিদপুরের চান্দাবিল, রাঘিয়াবিল, খুলনার কোলাবিল, এই সমস্ত অঞ্চলে কয়লা পাওয়া যায়। তো বাংলাদেশের সবচেয়ে বড় যে কয়লা খনি, এটা হচ্ছে দিনাজপুর জেলার দিঘিপাড়া কয়লা খনি। এটা বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি। এছাড়াও কয়লা মজুদ আছে বগুড়া, জামালগঞ্জ, দিনাজপুর, সিলেট, ঠিক আছে। আরো অনেক জায়গায় হচ্ছে বাংলাদেশের কয়লা কি আছে, মজুদ আছে। হ্যাঁ, আরো অনেক জায়গায় বাংলাদেশের কয়লা মজুদ আছে, ঠিক আছে। এরপর দেখেন বলা হচ্ছে দেশের প্রথম কয়লা খনি কার্যক্রম শুরু হয়েছে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি, ঠিক আছে, 1985 সালে। আর দেশের ভূগর্ভস্থ কয়লা সম্পদের অস্তিত্ব প্রথম প্রমাণিত হয় 1959 সালে। আর বড় পুকুরিয়া কয়লা খনি অবস্থিত দিনাজপুর জেলার পার্বতীপুর থানার স্থলী গ্রামে। আর বাংলাদেশের হীরক ও স্বর্ণ প্রাপ্তির সম্ভাবনা আছে দিনাজপুর জেলার বড় পুকুরিয়া কয়লা খনিতে। আর এখানে আর একটা লাইন আছে, আইভরি ব্ল্যাক হচ্ছে অস্থিজ কয়লা, মানে যেটা প্রাণীর দেহাবশেষ থেকে তৈরি হয় অস্থিজ কয়লা। হ্যাঁ, তারপরে দেখেন বলা হচ্ছে কি, যে সোনা ও তামার দস্তা পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের যে কয়লা খনিতে, সেটা হচ্ছে দিনাজপুরের মধ্যপাড়া কঠিন কয়লা খনিতে, ঠিক আছে। আর দেশে প্রাপ্ত সবচেয়ে উন্নত মানের কয়লার নাম হচ্ছে বিটুমিনাস, যেটা বড় পুকুরিয়া কয়লা খনিতে পাওয়া যায়। এটা আবার চীনের কাছে লিজ দেওয়া আছে। হ্যাঁ, এটা চীনের কাছে লিজ দেওয়া আছে, ঠিক আছে। ওকে। এরপর কয়লার পর আছে হচ্ছে কঠিন শিলা। খুব একটা প্রশ্ন পড়লে একটাই এখান থেকে কমন আসে। হ্যাঁ, যে মধ্যপাড়া কঠিন শিলা কোথায় অবস্থিত? দিনাজপুর। মধ্যপাড়া কঠিন শিলা কোথায় অবস্থিত? দিনাজপুর, ঠিক আছে। এই একটা প্রশ্ন পড়লে এখান থেকে একটা প্রশ্ন কমন আসে। এর বাইরে এখান থেকে কখনো ওইভাবে প্রশ্ন আসেনি এখন পর্যন্ত। হ্যাঁ, বিগত প্রশ্ন পড়লে আমরা বুঝতে পারবো এখান থেকে, ঠিক আছে, যে মধ্যপাড়া কঠিন শিলা কোথায় অবস্থিত? দিনাজপুর জেলায় অবস্থিত। হ্যাঁ, দিনাজপুর জেলায় অবস্থিত। মধ্যপাড়া কঠিন শিলা কোথায় অবস্থিত? দিনাজপুর জেলায় অবস্থিত। আচ্ছা, দিনাজপুর জেলায় অবস্থিত। এই যে দুইটা প্রশ্ন, তিনটা প্রশ্ন দেখেন, প্রশ্নগুলো কি কি? যে মধ্যপাড়া কঠিন শিলা কোথায় অবস্থিত? দিনাজপুর। মধ্যপাড়া কঠিন শিলার বিস্তার কত? এত কিলোমিটার। ওকে, মানে 1.44। আর দিনাজপুর জেলার মধ্যপাড়া থেকে কি খনিজ উত্তোলন করা হয়? ওই যে কঠিন শিলা। এগুলোই প্রশ্ন আসছে এখান থেকে। হ্যাঁ, অন্য প্রশ্ন এখন থেকে আসেনি। এরপর চুনা পাথর। আচ্ছা, চুনা পাথর খুব গুরুত্বপূর্ণ না, এখান থেকে তেমন আর প্রশ্ন এখন আসে না, ঠিক আছে। বলা হয় যে চুনাপাথর মজুদ আছে সিলেটের টাকেরহাট, ভাঙারহাট, লালঘাট, বাগালীবাজার, বগুড়ার জয়পুরহাট, বাংলা চট্টগ্রামের সেন্ট মার্টিন এবং নওগাঁ জেলার জাহানপুর ও করণনগর। আর চুনাপাথর কি কি কাজে ব্যবহৃত হয় দেখেন, সিমেন্ট, ইস্পাত শিল্প, গৃহ নির্মাণ, কাঁচ ইত্যাদিতে ব্যবহৃত হয়। আর দেশের সর্বপ্রথম প্রবাল জাতীয় চুনাপাথর কবে কোথায় পাওয়া যায়? 1958 সালে সেন্ট মার্টিন দ্বীপ। ওই যে সেন্ট মার্টিন দ্বীপ, প্রবাল পাথর, প্রবাল, এগুলো তো চুনা পাথর। তো ওই প্রবাল দ্বীপের নাম অনুসারে তো সেন্ট মার্টিন দ্বীপের নামকরণ করা হয়েছিল হচ্ছে প্রবাল দ্বীপ, ঠিক আছে। আচ্ছা, এরপর এরপর কি বলা হচ্ছে, যে আর দরকার নেই, আর এগুলো দরকার নাই, দরকার নাই এগুলো। এরপর চীনামাটি। চীনামাটি কোথায় পাওয়া যায়? বাংলাদেশের ওই যে নেত্রকোনার বিজয়পুরে পাওয়া যায়। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? নেত্রকোনার বিজয়পুর, নওগাঁর পত্নীতলা, চট্টগ্রামের পটিয়ায়। তবে সবচেয়ে বেশি আসে যে বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া যায় কোথায়? বিজয়পুর। বিজয়পুর। ওই একটা প্রশ্নই ঘুরে ফিরে আসে। আচ্ছা,
সিলিকা বালি। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্নই পড়াবো। সিলিকা বালিকে ভারী মানিক বলা হয়, হ্যাঁ। সিলিকা বালিকে কি বলা হয়? ভারী মানিক বলা হয়। আর তেজস্ক্রিয় বালু আছে, এটাকে আবার কালো সোনা বলা হয়। এটাকে আবার কি বলা হয়? কালো সোনা বলা হয়। কালো সোনা বলা হয়, ঠিক আছে। কালো সোনা বলা হয়, কালো সোনা বলা হয়। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দিব না। হুম 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 হুম। আচ্ছা, এরপর 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 আচ্ছা, আরেকটা টপিক আছে, মজার টপিক। আচ্ছা, তামা। তামা তো ওই যে রংপুর জেলার রানীপুকুর ও পীরগঞ্জে পাওয়া যায়, হ্যাঁ। ইউরেনিয়াম, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ইউরেনিয়াম। কারণ ওই যে বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া পাহাড় আছে না, ওই পাহাড়ে কিন্তু হচ্ছে ইউরেনিয়াম পাওয়া যায়, ঠিক আছে। বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া যায়, ঠিক আছে। ইউরেনিয়াম পাওয়া যায় কোথায়? বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে, হ্যাঁ, কুলাউড়া পাহাড়ে। এরপর 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 খনিজ বালি, এটা কুতুবদিয়া ও টেকনাফে প্রচুর পরিমাণ পাওয়া যায়। তারপর হচ্ছে বিদ্যুৎ সম্পদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। বিদ্যুৎ সম্পদ, একটু মনোযোগ দেন। বাংলাদেশের হচ্ছে বিদ্যুৎ সম্পদ, এইটা থেকে প্রশ্ন আসে, এইটা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। এইটা থেকে প্রশ্ন আসে। দেখেন, বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক বাতি প্রজ্বলন করা হয় 7 ডিসেম্বর 1901 সালে ঢাকার আহসান মঞ্জিলে। বাংলাদেশ বিদ্যুৎ শক্তির প্রধান উৎস হচ্ছে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পানি ও কয়লা। বাংলাদেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র বর্তমানে হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পটুয়াখালীতে অবস্থিত। কোথায় অবস্থিত? পটুয়াখালীতে অবস্থিত। ওই যে 2022 সালে আপা উদ্বোধন করলো না। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন বলা হচ্ছে, দেখেন এরপরে দেখেন বলা হচ্ছে যে বাংলাদেশের পানি বিদ্যুৎ কেন্দ্র রাঙামাটি জেলায় অবস্থিত, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে। এটা বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র, যেটা 1962 সালে প্রতিষ্ঠা হয়। তাহলে বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। এটা কোথায় অবস্থিত? রাঙামাটিতে অবস্থিত। কোন নদীর উপর এটা নির্মিত? কর্ণফুলী নদীর উপর। কারণ বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদীর নাম হচ্ছে কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদীর উপর বাদ দিয়ে কিন্তু হচ্ছে এই কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় 1962 সালে, যেটা বাংলাদেশের প্রথম ও একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের প্রথম ও একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র। ওকে, এরপর দেখেন, এরপর কি বলা হচ্ছে। এরপর এরপর দেখেন বলা হচ্ছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট বিদ্যুৎ। এরপর বাংলাদেশের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের নাম দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লা খনি, ঠিক আছে। আর পল্লী বিদ্যুৎ বোর্ড গঠিত হয় কত সালে? 1977 সালে, যেটাকে আমরা কি বলি? পিডিবি বলি না, পিডিবি, পল্লী বিদ্যুৎ বোর্ড, ঠিক আছে, পিডিবি। আচ্ছা, এরপর দেখেন বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা রাশিয়ায়, রাশিয়ার তত্ত্বাবধানে, ঠিক আছে। রাশিয়ার রোটাসম, রোটা রোটাসম বলা হয় যে রাশিয়ার রোটাসম কোম্পানি এটা নির্মাণ করতেছে। এটা পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। রাশিয়ার রোটাসম, রোটাসম কোম্পানি এটা নির্মাণ করতেছে, হ্যাঁ। রাশিয়ার রোটাসম কোম্পানি এটা নির্মাণ করতেছে, যেটা বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা পাবনার ঈশ্বরদীতে অবস্থিত, ঈশ্বরদীতে
অবস্থিত, পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। ঠিক আছে, পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা হচ্ছে কোথায় অবস্থিত? পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। ঠিক আছে, এরপর এরপর দেখেন বাংলাদেশের প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প, মোস্ট ইম্পর্টেন্ট। বাংলাদেশের প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? নরসিংদীতে অবস্থিত। কোথায়? নরসিংদী। আর দেশের প্রথম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র সিলেটের হরিপুরের বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, এরপর বাংলাদেশের প্রথম কোথায় বায়ু বিদ্যুৎ প্রকল্প চালু হয়? কুতুবদিয়া। কুতুবদিয়া, কক্সবাজার। ঠিক আছে, এরপর দিনাজপুরের বড়পুকুরিয়া প্রথম কয়লা খনির বা কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। এরপর আবারও একই প্রশ্ন, বিদ্যুৎ শক্তির উৎস খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পাহাড়ি নদী। ঠিক আছে, বা বিদ্যুৎ শক্তির প্রধান উৎস যদি আমরা বলি খরস্রোতা নদীও বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপর বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, ওই যে একটু আগে বলেছি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা রাঙ্গামাটিতে অবস্থিত। ঠিক আছে, এরপর দেখেন বলা হচ্ছে কি যে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়। আর এরপর দেখেন বলা হচ্ছে কি নিচে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন আছে। লাইনগুলো কি? বলা হচ্ছে প্রথমবারের মতো দেশে বেসরকারি উদ্যোগে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় বড়পুকুরে। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ঈশ্বরদী, পাবনা। প্রথমবারের মতো বাংলাদেশের ফেনীতে বায়ুবিদ্যুৎ প্রকল্প চালু হয়। তাহলে বায়ুবিদ্যুৎ প্রকল্প বাংলাদেশে প্রথম কোথায় চালু হয়? ফেনী জেলায় হয়। আর রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বাগেরহাট, যেটা ভারতের সহায়তায় নির্মিত। যেটা ভারতের সহায়তায় নির্মিত, ভারতের সহায়তায়। যে টপিকগুলো গুরুত্বপূর্ণ বলছি একটু স্টার দিয়ে রাখেন, হ্যাঁ, একটু স্টার দিয়ে রাখেন, লাভ আছে। আচ্ছা, বাংলাদেশের হচ্ছে শিল্প, হ্যাঁ, প্রথমে আসবে হচ্ছে পাট শিল্প। এটা একটু আগে পড়ছেন। আচ্ছা, দেখেন পাট শিল্প, দেখেন পাট শিল্প, বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কি ছিল? পাট ছিল না? আচ্ছা, দেখেন বাংলাদেশের ব্রিটিশ বাংলার প্রথম পাট কল কবে কোথায় স্থাপন করা হয়? 1855 সালে কলকাতায়। আর পূর্ব বাংলা বা বর্তমান বাংলাদেশে প্রথম কোথায় পাট কল স্থাপিত হয়? সিরাজগঞ্জ। আর
এখানে দেখেন নিচের দিকে বলা হচ্ছে যে একবারে নিচের দিকে যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আদমজী পাটকল। এই আদমজী পাটকলটা কি দেখেন, বলা হয় বাংলাদেশের নারায়ণগঞ্জে সর্বপ্রথম আদমজী পাটকল স্থাপন করা হয়েছিল 1951 সালের 17 জুন। পরবর্তীতে সেটা 30শে জুন 2002 সালে বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, 30শে জুন 2002 সালে বন্ধ করে দেওয়া হয়। বলা হয় এই ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় পাটকল ছিল হচ্ছে এই নারায়ণগঞ্জের আদমজী জুট মিল, যেটা 1951 সালের 17 জুন স্থাপন করা হলেও পরবর্তীতে 2002 সালে 30শে জুন এটা বন্ধ করে দেওয়া হয়। এরপর আন্তর্জাতিক পাট সংস্থা প্রতিষ্ঠিত হয় 1984 সালে, আর পাট সংস্থা বিলুপ্ত হয় 2000 সালের 11 এপ্রিল। আর বাংলাদেশ বর্তমান পাট গবেষণা কেন্দ্র মানিকগঞ্জ আর ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ এটা প্রতিষ্ঠা হয় 2002 সালে, মানে নামকরণ করা হয় ওই যে আন্তর্জাতিক পাট সংস্থা বিলুপ্ত করে। ঠিক আছে, এটার সদর দপ্তর কিন্তু ঢাকায়। এই ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ এর সদর দপ্তর কিন্তু হচ্ছে ঢাকায় অবস্থিত। হ্যাঁ, ঢাকায় অবস্থিত, বোঝা গেছে, ঢাকায় অবস্থিত। ওকে, আচ্ছা। এরপর দেখেন সিমেন্ট শিল্প, গুরুত্বপূর্ণ না, দরকার নাই। কাগজটা গুরুত্বপূর্ণ, কাগজটা খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখেন বলা হচ্ছে খুলনা নিউজ প্রিন্ট মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কি গেওয়া কাঠ, সুন্দরবনের গেওয়া কাঠ। আর কাগজ তৈরির সর্বকনিষ্ঠ উপাদান কোনটি? সবুজ পাট। অর্থাৎ বাংলাদেশের সর্বশেষ সবুজ পাট থেকে কিন্তু হচ্ছে এই কাগজ উৎপাদন শুরু হচ্ছে। আর সবুজ পাট দিয়ে কাগজের মণ্ড তৈরির প্রযুক্তি কোন দেশ উদ্ভাবন করে? বাংলাদেশ। আচ্ছা, এরপর সবচেয়ে বড় কাগজ কল বাংলাদেশের কর্ণফুলী পেপার মিল, যেটা চন্দ্রঘোনা রাঙামাটিতে অবস্থিত। ঠিক আছে, এটার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় পাহাড়ি অঞ্চলের বাঁশ। ঠিক আছে, আর খুলনা হার্ডবোর্ড মিল, যদি এটা বন্ধ করা হয়েছে, এটাতে ব্যবহৃত হয়েছে সুন্দরী কাঠ। এরপর দেখেন বলা হচ্ছে নর্থ বেঙ্গল কাগজ কলে বা কাগজের মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে আখের ছোবড়া ব্যবহৃত হয়। আর চন্দ্রঘোনা কাগজ কল, ওই যে কর্ণফুলী পেপার মিল যেটা, সেটাকে আমরা কি বলছি? চন্দ্রঘোনা কাগজ কল বলছি। ওটার প্রধান কাঁচামাল হচ্ছে বাঁশ। আর এশিয়ার সর্ববৃহৎ খুলনা নিউজ প্রিন্ট মিল বন্ধ হয়ে যায় 30শে নভেম্বর 2002 সালে। 30শে নভেম্বর 2002 সালে। ঠিক আছে, 30শে নভেম্বর 2002 সালে। এরপর দেখেন বলা হচ্ছে কি, এরপরে বলা হচ্ছে কর্ণফুলী পেপার মিল অবস্থিত চট্টগ্রামে, প্রতিষ্ঠিত হয়েছে 1953 সালে। চট্টগ্রামে বলতে অ্যাকচুয়ালি এটা রাঙ্গামাটিতে।
ঠিক আছে, 1953 সালে বাংলাদেশে প্রথম কাগজ কল প্রতিষ্ঠিত হয় 1953 সালে। ঠিক আছে, এরপর দেখেন বাংলাদেশ নিউজ প্রিন্ট মিল অবস্থিত কোথায়? খুলনায়, যেটা 2002 সালে বন্ধ করে দেওয়া হয়, যেটা 2002 সালে বন্ধ করে দেওয়া হয়। এরপর সার শিল্প আছে, সার শিল্পটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, সার শিল্পটা ইম্পর্টেন্ট। দেখেন এখানে একটা ভুল আছে, এটা ঠিক করে নেবেন আগে। সেটা কি, বাংলাদেশের প্রথম সার কারখানা হচ্ছে গড়ে ওঠে ফেঞ্চুগঞ্জ। ঠিক আছে, আচ্ছা। আর নাইট্রোজেন থেকে হচ্ছে ইউরিয়া সার প্রস্তুত করা হয়, আর আর ইউরিয়া সারের নাইট্রোজেনের পরিমাণ 44 থেকে 46%, হ্যাঁ। আর এরপর দেখেন ইউরিয়া সারের কাঁচামাল কি? মিথেন গ্যাস। ইউরিয়া সারের কাঁচামাল কি? মিথেন গ্যাস। আবার প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। ঠিক আছে, এরপর আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদন করা কাঁচামাল প্রাকৃতিক গ্যাস। ইউরিয়া সারের প্রধান কাজ কি? গাছকে সবুজ ও সতেজ করা, অর্থাৎ ইউরিয়া সারের প্রধান কাজ হচ্ছে গাছকে সবুজ ও সতেজ করা। ঠিক আছে, সতেজ করা। ঠিক আছে, এরপর এরপর দেখেন বলা হচ্ছে দেশের জৈব সার কারখানা হচ্ছে 3টি, আর ইউরিয়া অ্যামোনিয়া সালফেট। ঠিক আছে, ইউরিয়া অ্যামোনিয়া সালফেট, তারপর হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, এগুলো হচ্ছে মানে অম্লধর্মী হচ্ছে সার। তারপর দেখেন বলা হচ্ছে কি, নিচের দিকে দেখেন বলা হচ্ছে, নিচের দিকে কি বলা হচ্ছে, আচ্ছা, দেশের একমাত্র দানাদার সার কারখানা হচ্ছে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। আর চট্টগ্রাম ইউরিয়া সারখানায় উৎপাদিত সারের নাম এটা ইউরিয়া। আর বাংলাদেশের বড় সার কারখানা এটা যমুনা সার কারখানা, এটা হবে না, বর্তমানে হবে হচ্ছে পলাশ, এটা ঠিক করতে বলছিলাম, পলাশ ঘোড়াশাল, পলাশ ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা, ইউরিয়া সার কারখানা। ঠিক আছে, বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় সার কারখানার নাম হচ্ছে পলাশ ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা। আর বেসরকারি খাতে সবচেয়ে বড় সার কারখানা হচ্ছে কাপকো, যেটা জাপানের সহায়তায় গড়ে উঠেছে কাপকো। ঠিক আছে, আচ্ছা। আর ঘোড়াশাল সার কারখানার উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া, ইউরিয়া। ঠিক আছে, ইউরিয়া।
ওকে, ঠিক আছে। এরপর দেখেন, আচ্ছা বাংলাদেশের তৈরি পোশাক, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ, এটা লাগবে। এটা থেকে একটা প্রশ্ন আসে যে বাংলাদেশ সবচেয়ে বেশি আয় করে কোন খাত থেকে? তৈরি পোশাক থেকে। হ্যাঁ, তৈরি পোশাক থেকে বাংলাদেশ কি করে? সবচেয়ে বেশি আয় করে। দেখেন, বাংলাদেশের প্রথম পরিকল্পিতভাবে স্থাপিত গার্মেন্টস হচ্ছে দেশ গার্মেন্টস চট্টগ্রামে। আর বাংলাদেশ প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হচ্ছে তৈরি পোশাক। হ্যাঁ, তৈরি পোশাক। আর বাংলাদেশে দেখেন যে শিল্প, জিএসপি জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স হচ্ছে আন্তর্জাতিক ব্যবসায় দেওয়ার সুবিধা স্বল্পোন্নত বিশ্বের রপ্তানি পণ্য বিশ্বে এই সুবিধা প্রত্যাহার প্রক্রিয়া স্থাপিত করেছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ বাংলাদেশকে জিএসপি সুবিধা দিয়েছিল, বিনা শুল্কে পণ্য রপ্তানি করার সুযোগ দিয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র সেটা আবার প্রত্যাহার করে নেয়। আর বাংলাদেশের পোশাক শিল্প মূলত রপ্তানিমুখী শিল্প। তৈরি পোশাক এটা রপ্তানিমুখী শিল্প আর কি। হ্যাঁ, তৈরি পোশাক প্রথম রপ্তানি করা হচ্ছে ফ্রান্সে। বাংলাদেশ সর্বপ্রথম তৈরি পোশাক রপ্তানি করা হচ্ছে ফ্রান্সে, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ কোথায়? ফ্রান্সে রপ্তানি করে। কোথায়? ফ্রান্সে। প্রথম তৈরি পোশাক রপ্তানি করেছে রিয়াজ গার্মেন্টস 1978 সালে। ঠিক আছে। আর তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি করা হচ্ছে যুক্তরাষ্ট্রে। আর বিজি বিজিএমইএ, ঠিক আছে, এটা বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার অথরিটি, এটা প্রতিষ্ঠা হচ্ছে 1977 সালে। আর বাংলাদেশ জিএসপি সুবিধা পায় 31শে ডিসেম্বর 2004 সাল পর্যন্ত। অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জিএসপি সুবিধা দিয়েছিল হচ্ছে, জিএসপি সুবিধা দিয়েছিল কত? জিএসপি সুবিধা দিয়েছিল কত সালে? 2004 সাল পর্যন্ত দিয়েছিল। এই জিএসপির পূর্ণরূপ হচ্ছে জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স। জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স, ঠিক আছে। হ্যাঁ, জেনারেলাইজড হবে, জেনারেলাইজড, GNERA, ঠিক আছে, জেনারেলাইজড। হ্যাঁ, হালিমা শিমু, ঠিক আছে। হ্যাঁ, জেনি, এটা হবে না, জেনারেলাইজড, জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। হ্যাঁ, জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স, জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। ওকে, এরপর জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের, এখান থেকে তেমন প্রশ্ন আসে না, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের জাহাজ নির্মাণ ও মেরামত কারখানাগুলো অবস্থিত খুলনা, হ্যাঁ, খুলনা, খুলনা, মংলা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকা। আর খুলনা শিপইয়ার্ড বাংলাদেশের সবচেয়ে বড় জাহাজ উৎপাদন ও মেরামত, নির্মাণ ও মেরামত কারখানা খুলনা শিপইয়ার্ড, ঠিক আছে। আর বাংলাদেশের প্রথম জাহাজ তৈরি করা হচ্ছে আনন্দ শিপইয়ার্ড, ঠিক আছে। ক্লাসিক জাহাজ তৈরি করা 1992 সালে। আবার
এই আনন্দ শিপইয়ার্ড কিন্তু প্রথম আবার হচ্ছে বিদেশে জাহাজ কিন্তু করছে রপ্তানি করে। এই প্রশ্নটা আসছিল, বিসিএস আসছিল যে বাংলাদেশে হচ্ছে কোন কোম্পানি সর্বপ্রথম বিদেশে জাহাজ রপ্তানি করে, সেটা হচ্ছে আনন্দ শিপইয়ার্ড, ডেনমার্কে 15 মে 2008 সালে। ঠিক আছে, ওই জাহাজটির নাম ছিল হচ্ছে স্টেলা মেরিজ। ওই জাহাজটির নাম ছিল হচ্ছে কি, স্টেলা মেরিজ। অর্থাৎ বাংলাদেশ সর্বপ্রথম যে দেশে জাহাজ রপ্তানি করে সেটা হচ্ছে ডেনমার্কে, আর যে জাহাজটি রপ্তানি করা হয়েছিল সেটার নাম হচ্ছে স্টেলা মেরিজ। আর এই যে জাহাজটা তৈরি করেছিল ওই কোম্পানি, ওই কোম্পানির নাম হচ্ছে আনন্দ শিপইয়ার্ড। ঠিক আছে, আনন্দ শিপইয়ার্ড। আনন্দ শিপইয়ার্ড বাংলাদেশের প্রথম কোস্টাল নির্মাণ আবার করেছিল 1998 সালে। ঠিক আছে, 1998 সালে। ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশ জাহাজ বানাতে পারে। হ্যাঁ, বাংলাদেশ জাহাজ বানাতে পারে। শ্যামলী এতক্ষণে আসলো। আচ্ছা।
আচ্ছা, হ্যাঁ, মনির পাটোয়ারি বলেন ভাই। আচ্ছা, চিনি ও অন্যান্য শিল্প আছে দেখেন, গুরুত্বপূর্ণ জিনিস কয়েকটা আছে, যে বাংলাদেশের সর্ববৃহৎ চিনি কল হচ্ছে কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড, এটা চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত, হ্যাঁ। আর এখানে দেখেন বলা হচ্ছে কাপকো, এটা একটা বেসরকারি কোম্পানি, জাপানের কোম্পানি, চট্টগ্রামে অবস্থিত এটা। আচ্ছা, তারপর দেখেন বলা হচ্ছে যে বাংলাদেশের অস্ত্র নির্মাণ কারখানা হচ্ছে একটি, অস্ত্র নির্মাণ কারখানা, ঠিক আছে, এই অস্ত্র নির্মাণ কারখানা হচ্ছে বাংলাদেশের একটি, এটা গাজীপুরে অবস্থিত, হ্যাঁ, ঢাকার গাজীপুরে, ঠিক আছে। এরপর বাংলাদেশের প্রধান ও বড় জাহাজ নির্মাণ কারখানা আছে খুলনাতে অবস্থিত। আর দেশের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা চট্টগ্রাম স্টিল মিল। এরপর দেখেন নিচের দিকে বলা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয় হচ্ছে বর্তমানে মিয়ানমারে, হ্যাঁ। বর্তমানে কোথায়? মিয়ানমার। মিয়ানমার না থাকলে ব্রাজিল হবে, মিয়ানমার না থাকলে ব্রাজিল হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর 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 মিয়ানমার না থাকলে ব্রাজিল হবে এখানে। আচ্ছা, এই তো, এই তো মোটামুটি, এই তো মোটামুটি, হ্যাঁ, শেষ। এই তো মোটামুটি শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আচ্ছা, লুৎফর রহমান স্যার ক্লাসের পিডিএফ, পিডিএফ তো দিয়েছি ভাই, পিডিএফ তো দিয়েছি, কবির ভাইকেও দিয়েছি অনেকে, হ্যাঁ ক্লাস শেষ, কবির ভাইকেও দিয়েছি, আবার হচ্ছে অনেকে আমাকে নক দিয়েছিল তাদেরকেও দিয়েছি, ঠিক আছে। যদি কারো লাগে আমাকেও নক দিয়ে, অসুবিধা নেই, আমি দিয়ে দিবনি, ঠিক আছে। অনেকে আবার পিডিএফ চাওয়ার সময় কি রিকোয়েস্ট করতেছে, আমার তো খারাপ লাগতেছে। আরে ভাই, রিকোয়েস্ট করতে হবে কেন? আমি আপনাকে দিতে চাইছি মানে আপনি জোর করে আমার কাছে চাইবেন তো স্যার পিডিএফ দেন, শেষ। অনেকে দেখছি হচ্ছে যে মানে খুব নম্রতা ভদ্রতা, এত দরকার নাই ভাই, ঠিক আছে। আপনার চাওয়ার কথা আপনি চাইবেন, ঠিক আছে। আপনাকে আমি দিতে চাইছি মানে আপনি জোর করে আমার কাছ থেকে নিবেন, এটা আপনার রাইট। আমি তো দিতে চাইছি না, তাহলে আপনাকে জোর করে নিতে হবে, ওগুলো কোনো কাহিনী নাই। আরে না, এখন গান বলার মোড়ে নাই রে ভাই, শোনাবো না একদিন, হ্যাঁ। শ্যামল এলি না, আমাকে নক দিন ভাই, আমি দিয়ে দিবনি, হ্যাঁ। না হলে গ্রুপে কবির ভাইকে বলেন, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বললে দিয়ে দিবে, হ্যাঁ, ঠিক আছে। গান শোনাবো না একদিন ইনশাল্লাহ। আজকে এমনি বহুত ক্লাস হয়ে গেছে, সেই সকাল 9টা থেকে শুরু করছি, মানে একদম বাজে অবস্থা।
নেক্সট ক্লাসে গান শোনাবো ইনশাল্লাহ, হ্যাঁ, এক কলি গান শোনাবো। আর এখন যদি কেউ আসেন তাহলে আমার সাথে পেয়ারা খাইতে পারেন। আর শোনার দরকার নাই ভাই। যাই হোক, আজকে এই পর্যন্ত, হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, হ্যাঁ। আর পড়েন, ভালো করে পড়েন, আবার কথা হবে, হ্যাঁ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।